তুলিকে টানতে টানতে বাসায় এনে ড্রয়িং রুমের সোফায় বসালো আদ্র। মাথা নিচু করে বসে রইল তুলি। তুলির পাশে দাঁড়িয়ে আমরিন ভীতু চোখে চেয়ে আছে ভাইয়ের দিকে। সামনের সোফাতে বসে আদ্রও মাথা নিচু করে নিজের রাগ দমানোর চেষ্টায়। সারা রাস্তায় একটাও শব্দ করেনি, এমনকি তুলির দিকে ফিরেও তাকায়নি। তুলিকে এভাবে টেনে আনতে দেখতে পেয়ে সায়রা বেগম ও ইনশিতা দৌড়ে এলো ড্রয়িং রুমে। দুজনেই বাইরে বাগানের সাইডে বসে কথা বলছিলেন। একজন সার্ভেন্ট তড়িঘড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসলো আদ্রর জন্য। পানির গ্লাসটা শেষ করে মায়ের দিকে তাকালো আদ্র। ছেলের নীলাপ চোখের মনি লাল বর্ণের দেখতেই বুকটা ধূপ করে উঠল সায়রা বেগমের। তুলিও মাথা নিচু করে আছে। আমরিনও কেমন ঠকঠক করে কাঁপছে। সবকিছু খুব এলোমেলো মনে হচ্ছে ওনার কাছে। আতঙ্কিত স্বরে প্রশ্ন ছুড়লেন আমরিনের দিকে, কি হয়েছে আমরিন? আমরিন কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে নিবে তার আগেই হাত দেখিয়ে থামিয়ে দিল আদ্র। তুলির নতজানু মুখের দিকে এক পলক চেয়ে তাচ্ছিল্যের সহিত বলে উঠল, তোমার বোনের মেয়ে খবর রাখো আম্মু, পড়াশোনা না করে ফুর্তি করে বেড়ায়। আজ মাথা তুলে আদ্রর দিকে চাইল তুলি। কলিজা মুচড়ে উঠল তার। আদ্র সব বলে দিবে না তো? বললে সায়রা বেগম হয়তো কষ্ট পাবেন। কিভাবে মুখ দেখাবে তুলি মায়ের মতো মানুষটাকে, যে তাকে নতুনভাবে বাঁচার একটা রাস্তা দেখিয়েছে? আজ ওদের ক্লাস টিচারের সাথে দেখা হয়েছিল। তুলি নাকি একদমই পড়াশোনা করে না, কোনো পড়াও পারে না, তাই ওকে আজ থেকে আমি পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি মা। অপলকভাবে চেয়ে গম্ভীর স্বরে বলে উঠল আদ্র। চমকালো তুলি ও আমরিন। ড্যাব ড্যাব চোখে দুজনই চাইলো আদ্রর দিকে। আদ্র সায়রা বেগমকে সত্যিটা বললেন না দেখে হতভম্ব হয়ে পড়ল দুজনেই। সায়রা বেগম ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে ছেলের দিকে তাকালেন। সোফায় বসতে বসতে বললেন, আমি তো ভাবলাম তুলি কি না কি করেছে, যার কারণে তুই রেগে গেছিস। যাক আল্লাহ বাঁচিয়েছে, না হলে তোর যা রাগ, আমার তুলি মাটাকে তো মেরেই ফেলতি। এই তুলি, মাথা নত করে বসে আছিস কেন? ভরকে গেল তুলি। মাথা তুললে তো সায়রা বেগমের চোখ সবার আগেই গালের উপর গিয়ে পড়বে। গাড়ির আয়নায় স্পষ্ট দেখতে পেয়েছে গালটাতে 5টা আঙুলের ছাপ দৃশ্যমান। আসলে খালামণি, মাথাটা খুব ব্যথা করছে, সোজা হয়ে বসলে ব্যথা ভীষণ বেড়ে যায়, তাই নত হয়ে বসে আছি। সিরিয়াস মোমেন্টে তুলির অদ্ভুত কথা শুনে মনে মনে ভীষণ হাসি পেল আমরিনের। মুখ চেপে কোনো মতে আটকে রাখলো হাসিটা। আদ্র এখনো ভাবলেশীন ভাবে তুলির দিকে তাকিয়ে, যা তুলিকে আরো অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তুলির মাথায় হাত বুলিয়ে দিলেন সায়রা বেগম। পরম মমতা পেয়ে আবেশে চোখ বুজে এলো তুলির। ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রুমেই পাঠিয়ে দিব। মাথা নেড়ে বহু কষ্টে সিঁড়ি বেয়ে উঠে রুমে আসলো তুলি। পা দুটোও চলছিল না, মনে হচ্ছিল কেউ বোধহয় শিকল দিয়ে বেঁধে রেখেছিল। দরজার সিটকিনিও লাগিয়ে বিছানায় শুয়ে পড়লো ধপ করে। বালিশে মুখ গুজে ডুবকে কেঁদে উঠল। বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। এতক্ষণ কান্নাগুলো আটকে রেখেছিল খুবই কষ্টে। বদ্ধ রুমে দেখার মতো কেউ নেই, তাই ফুপিয়ে কেঁদে উঠল তুলি। মনটা কিছুতেই মেনে নিতে পারছে না আজকের কাণ্ডটা। গাটাও জ্বলছে ভীষণ। এক ঝাঁক অভিমান এসে বাসা বেঁধেছে মন মাঝারে। ফুপাতে ফুপাতে বলে উঠল, আমি আপনাকে কখনই ক্ষমা করব না আদ্র ভাই। এত নিষ্ঠুর আপনি, অসভ্য পাষাণ লোক। আমি আর কোনোদিনও কথা বলবো না আপনার সাথে। চলে যাব আমি এখান থেকে, থাকবো না আর আমি এখানে। কোথায় যাবে? ভরাট কণ্ঠস্বর কানে এসে ধাক্কা খেলো তুলির। সে কি ভুল শুনেছে? কণ্ঠটা কি আদ্রর কণ্ঠ ছিল না? পরক্ষণে মনে হলো বদ্ধ রুমে আদ্র কিভাবে আসবে। পরক্ষণে মনে হলো বদ্ধ রুমে আদ্র কিভাবে আসবে। তাই কোনো দিকে না তাকিয়ে আবারও বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। পাশে কারো শোয়ার শব্দ পেতেই কান্না থেমে গেল তুলির। ভয়ে কেঁপে উঠল মন। কোনো ভূত নেই তো রুমে? প্রশ্নটা মনে জাগতেই শঙ্কিত চোখে ধীরে ধীরে পাশ ফিরে তাকালো। হুশ উড়ে গেল তুলির। লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। তুলির চেহারার দিকে চেয়ে ভ্রু কুঁচকালো আদ্র। মাথার নিচে 2 হাত রেখে আরেকটু আরাম করে শুয়ে পড়লো, যেন চমকানোর মতো কিছুই হয়নি। অবাক হলো তুলি। বারান্দার দিকে তাকাতেই বুঝতে পারলো আদ্র কিভাবে এসেছে। আদ্র হেসে বলল, কই বললে না তো কোথায় যাবে? আদ্রর হাসিতে গা জ্বলে উঠলো তুলির। এভাবে মেরে আবার হাসা হচ্ছে? এমন খারাপ মানুষের সাথে একদম কথা বলবে না তুলি। উনি তো ডাক্তার না, আস্ত বড় এক কসাই। তুলি উঠে পড়লো বিছানা থেকে। আদ্রর তুলির সাথে উঠে পড়লো। তুলি যে অভিমানে কথা বলছে না তা ঠিকই বুঝতে পেরেছে আদ্রর মন। কাবার্ড থেকে কাপড় বের করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তুলি। সাথে সাথেই টান পড়লো হাতে। থমকে গেল তুলি। যাই হয়ে যাক, আজ মুখ দিয়ে কোনো শব্দও বের করবে না তুলি। হাত মুচড়াতে লাগলো তুলি ছোটার জন্য। আদ্রর বলিষ্ঠ হাতের শক্তির কাছে তুলির মতো দুর্বল মনোবীর পেরে ওঠা সহজ না, তবুও তার নিচক চেষ্টা। মুচকি হাসলো আদ্র। হাতটা টান দিতেই তুলির পিঠ এসে ঠেকলো আদ্রর বুকে। শরীরের সর্বাঙ্গ শিথিল হয়ে এলো তুলির। পা দুটো ভেঙে ভেঙে আসছে। নিজের শরীরে সবটুকু ভর ছেড়ে দিল আদ্রর বুকে। আচমকা নিজেকে শূন্য অনুভব করতেই ভয়ার্ত চোখে তাকালো তুলি। হাত থেকে কাপড়গুলো পড়ে গেল মেঝেতে। আদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। বুকের দ্রিম দ্রিম শব্দে সময়ের সাথে বেড়েই চলেছে। এ কেমন অনুভূতি জন্মাচ্ছে তুলির মনে। কোথায় গেল জেদ, অভিমান? মনের আনাচে কানাচে শুধু হিম বাতাস বয়ে চলেছে। তুলিকে খাটে বসিয়ে দিল আদ্র। চেয়ার টেনে নিজে বসলো তুলির সম্মুখে।
আদ্রর ঘুমন্ত মুখ দেখে এক মুঠো শান্তি ছুঁয়ে গেল হৃৎপিণ্ডে। বেহায়া মন চেয়ে বসলো শুধু একটু পরিমাণ ছুঁয়ে দিতে। মনকে সাই দিয়ে কাপা কাপা হস্ত্রে আদ্রর কপালে পড়ে থাকা চুলগুলো ছুঁয়ে দিল তুলি। হাতে চাপ অনুভব করতেই চোখ বড় বড় করে তাকালো তুলি। শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। চোর ধরা পড়লে যেমনটা হয় ঠিক তেমনটাই অবস্থা তুলির। নিজের কপালে তুলির হাতটা চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। চোখ জোড়া ভীষণ লাল, হাঁসফাঁস করতে লাগলো তুলি। এইভাবে ধরা পড়ে যাবে ভাবেনি সে। সব দোষ বেহায়া মনের। কি জবাব দিবে এখন আদ্রকে সেটা ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কি হলো, হাত বুলিয়ে দাও। আদ্রর কোমল স্বরে এমন বাক্য শুনে দেহে প্রাণ ফিরে পেল তুলি। খানিকটা বাদেই বাক্যটা ভালো করে কর্ণপাত হতেই অভিভূত হয়ে তাকিয়ে রইল আদ্রর দিকে। আদ্রর ঠোঁটে তৃপ্তির হাসি, হাসিটা খুবই মুগ্ধময়। সব ভয় দূর হয়ে গেল তুলির। কোমল মনটাও নুয়ে পড়ছে লজ্জায়। আদ্র কোনো প্রশ্ন করলো না অথবা খারাপ কিছু ভাবলো না। সেটাই অবাক হওয়ার মুখ্য বিষয় তুলির নিকট। হাত বুলিয়ে দিতে নিলে হাতটা আবারও চেপে ধরলো আদ্র। নিজে উঠে বসলো। আদ্রর বুকের লোমশ অংশ দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল তুলি। তুলির লজ্জিত মুখ যেন খুব করে টানছে আদ্রকে। পাশ থেকে গেঞ্জিটা নিয়ে পরে তুলিকে বলে উঠল, আমার দিকে তাকাও তুলি। তুলি তবুও ফিরতে রাজি নয়। ধমকে উঠল আদ্র। আদ্রর ধমকে তাড়াতাড়ি করে ফিরে চাইলো তুলি। পা উঠিয়ে বসো খাটে। আদ্রর দিকে বিস্মিত নয়নে চেয়ে জড়তার সংকোচ কাটিয়ে পা উঠিয়ে বসলো তুলি। হঠাৎ নিজের কোলে আদ্রর মাথা অনুভব করতেই শরীরের প্রত্যেকটা পশম শিউরে উঠল। ইচ্ছা জাগলো আদ্রকে অনুভূতি মিশিয়ে বলতে, আপনি হুটহাট কাছে আসবেন না আদ্র। প্রচন্ডভাবে কেঁপে উঠে আমার হৃৎপিণ্ড। লজ্জা শরম উচ্ছন্ন করে আপনার বুকে মিশে যাওয়ার প্রবল ইচ্ছা জাগে। বারান্দার টপকে আসতে গেলে কেন তুলি? যদি পড়ে যেতে, আর কখনো এমনটা করবে না প্লিজ। আদ্রর কথার পৃষ্ঠে কিছু বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে তুলি। নিজের অজান্তেই হাত বুলাতে লাগলো আদ্রর চুলে। পরম আবেশে দুচোখ বুজে ঘুমের দেশে পাড়ি দিল আদ্র। রাতটুকু কেটেছে তার নিদ্রাহীন। ভোরের দিকে লেগেছিল চোখ দুটো। তখনই এক অন্যরকম সুবাস নিয়ে রুমে প্রবেশ করলো তুলি। তুলি তাকিয়ে দেখলো গভীর ঘুমে তলিয়ে গেছে আদ্র। দীর্ঘ একটা শ্বাস ছাড়লো তুলি। এখন সে পুরো নিশ্চিত আদ্র ঘুমিয়ে পড়েছে। মুচকে হেসে টুপ করে চুমু খেয়ে নিল আদ্রর কপালে। খোঁচা খোঁচা দাড়িতে দিতে লাগলো নিজের নরম হাতের পরশ। সাথে সাথেই চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু বৃষ্টির ন্যায় টুপ করে পড়ল আদ্রর চোখে। নড়ে উঠল আদ্র। এই অশ্রুটা তুলির কষ্টের অশ্রু নয়, এটা তো আনন্দের অশ্রু। আকর্ষিত তুলি ঝুঁকে পড়ল আদ্রর মুখের একদম সন্নিকটে। চোখ বুজে ফেললো সাথে সাথেই। আদ্র গম্ভীর স্বরে বলে উঠল, চোখ খোলো। আস্তে আস্তে করে চোখ খুলল তুলি। দুরু দুরু বুক নিয়ে আদ্রর দিকে চেয়ে রইল। তুলিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল আদ্র। গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না, এমনিতে চোখে হঠাৎ পানি চলে আসলো। হাসলো আদ্র। দৃঢ় কণ্ঠে বলল, উল্টোপাল্টা বকার অভ্যেস কি আজীবন থাকবে? এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আমি কখন উল্টাপাল্টা বকলাম? তুলির সাহস যেন হুট করেই বেড়ে গেল। তির্যক দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল, তাই নাকি? আপনি উল্টোপাল্টা বকেন না কুমিল্লার তুলা? একদমই না। কথাটা বলেই উঠে পড়ল তুলি। মুখের উপর আছড়ে পড়ছিল আদ্রর অসীম অনুভূতি মিশ্রিত ভারী নিঃশ্বাস, যা তুলিকে গ্রাস করে নিচ্ছিল। আদ্রর মাদকতায় হারিয়ে যেতে বাধ্য করছিল। ছোট্ট হৃৎপিণ্ডের দ্রুত উঠানামা প্রতিক্রিয়া অস্বাভাবিক করে তুলেছিল তুলিকে। এক দৌড়ে চলে গেল বারান্দায়। অবাক হলো আদ্র। পিছু পিছু গেল তুলির। নিজেকে সামলে একটু আওয়াজ করে তুলি হেসে বলল, আমি উল্টো পাল্টা বকলে দোষ, অথচ আপনি যে হুটহাট করে কষাই হয়ে যান। চোখ গরম করে চাইলো আদ্র। তুলি বুঝে গেছে রক্ষে নেই। লাফ দিয়ে নিজের ব্যালকনিতে যেতে নিলে আদ্র আটকে উঠল। এই তুলি, পড়ে যাবা। কিছু হবে না ডাক্তার সাহেব, এতটুকু জায়গায় লাফ দেওয়া আমার জন্য ছোট্টখাট্ট ব্যাপার। আদ্র নরম স্বরে ধীর কণ্ঠে বলল,
তোমার প্রাণটা আমার জন্য নিজের প্রাণের চেয়েও অধিক মূল্যবান। রুমে আসতেই মেসেজ টোন ভেসে আসলো আদ্রর কানে। মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই ঠোঁটে ফুটে উঠলো রহস্যময় হাসি। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সবাই। আদ্রর বাবা বিজনেস রিলেটেড কিছু কাজে দেশের বাইরে গিয়েছেন। নীরবতা ভেঙে আমরিন সাহস জুগিয়ে বলে উঠল, আম্মু আমাদের কলেজ থেকে ট্যুরে নিবে 2 দিন পর। খাওয়া বাদ দিয়ে মাথা তুলে চাইলো তুলি। কই, আমি তো এমন কিছু শুনিনি। এই ভয়টাই পাচ্ছিল আমরিন, যার জন্য এত কিছু সেই পুরো প্ল্যান জলে ঢেলে দিতে প্রস্তুত। সন্দেহের চোখে মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম। ঢকঢক করে পানি খেয়ে তুলির দিকে চেয়ে শুকনো হাসি হাসলো আমরিন। তুলি, তুই তখন ক্লাসে মনোযোগ দিসনি, না হলে তো স্যারের কথাগুলো শুনতে পেতি। থাক, আমি তো শুনলাম। আমি শুনলে যেই তুই শুনলে তো একই কথা, তাই না? বিমূঢ় স্থির হয়ে বসে রইল তুলি। সায়রা বেগম খেতে খেতে বললেন, ঠিক আছে, দুজন চলে যাস, তুলিরও ভালো লাগবে ঘুরে আসলে। তীব্র আনন্দ নিয়ে মাকে মিষ্টি হাসি উপহার দিল আমরিন। তুলি ভ্রুকুচকে মিনমিন করে উচ্চারিত করলো, আমরিন তুই একটা ডাহা মিথ্যুক। চারদিকে নিস্তব্ধতা, নেই কোনো নিশাচর প্রাণীর ডাক বা কোনো শব্দের উৎস। সারা ঘরময় ছড়িয়ে আছে নিস্তব্ধ অনুভূতি। শ্যামবর্ণা কন্যা ডুবে আছে গোলাপের নেশায়। অজস্র আবেগের অনুভূতির সঞ্চার হচ্ছে তুলির হৃদয়ে। কালো গোলাপগুলোর কাছে নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিচ্ছে তুলি। ক্রমশই ভারী হয়ে আসছে তার নিঃশ্বাস। বুকের মাঝে অজানা অনুভূতি ঝড় তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। মনের মাঝে ক্ষণে ক্ষণে উঠছে উত্তাল ঢেউ। ভাবতেই শিহরিত হচ্ছে, আবার লাজুক লাজুক হাসিও হাসছে। যে আদ্র ওর জন্য কালো গোলাপ এনেছে, খানিক সময় আগেও কতটা ভয় পাচ্ছিল, অথচ এখন অনুভূতির স্রোতে ভেসে যেতে ব্যস্ত। তখন চোখ খুলে দেখলো আদ্র হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে এক ধ্যানে। নীলবর্ণী চোখ দুটো টকটকে লাল, চেহারায় অস্থিরতার ছাপ। চুলগুলোও কেমন এলোমেলো হয়ে আছে। আদ্রর এই অস্থির চেহারা তুলির হৃৎপিণ্ডে এক শীতল অনুভূতির জন্ম দিল। বুকটাও ধরফর করতে লাগলো প্রচন্ড গতিতে। এমন লাগছে কেন আদ্রকে? প্রশ্নটা মনে রেখেই উঠে বসতে নিলে নড়েচড়ে উঠল আদ্র। তুলিকে বসিয়ে দিয়ে নিজের হাত মুষ্টিবদ্ধ তুলির হাতটা আলতো করে চুমু খেলো। শিবিরে উঠল তুলি। এসির ঠান্ডায় ও কপালে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। আবার মনের আষ্টে পৃষ্ঠে বয়ে যেতে লাগলো প্রশান্তির বাতাস। আচ্ছা, প্রেমে পড়লে কি এমনটাই হয়? তবে কি আমি প্রেমেই পড়ে গেছি, নাকি এটা নিতান্তই আবেগ? মন পাজরের প্রশ্নটা সৃষ্ট হতেই আদ্রর দিকে তাকালো তুলি। মলিন কণ্ঠে বলে উঠল আদ্র, এভাবে সামান্য কারণে ভয় পেয়ে কেউ বেহুশ হয়ে যায়? তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। মুহূর্তেই মনে হচ্ছিল কে যেন আমার কলিজা ছিঁড়ে নেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছিল। অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে পড়ল তুলি। আদ্রর কথার জবাবে কি বলবে জানা নেই তার। সে তো অনুভূতির সাথে যুদ্ধে নেমেছে, যেই যুদ্ধে মস্তিষ্কের চেয়ে মনে সঞ্চারিত অনুভূতিগুলো জয়ী হচ্ছে বারবার। হৃৎপিণ্ডের উঠানামা অস্বাভাবিক হয়ে পড়েছে। আদ্রর কথার মায়ায়, অস্থিরতা চোখের মায়ায় ডুবে যাচ্ছে তুলি। কেমন নেশা ধরিয়ে দিচ্ছে তুলির মাঝে। আদ্রর স্পর্শ যেন তার জন্য কারেন্টের ঝটকার মতো। ঝটপট হাতটা সরিয়ে নিল তুলি। ভীষণ হতভম্ব সে। সামান্য জ্ঞান হারাতেই কি তার জন্য আদ্রের এমন অবস্থা? সত্যিই কি তাই? নিজের মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলেছে তুলি। নিমিষেই অস্তিত্বে মিশে গেল আদ্র আহনাফ নামক মানুষটা। দু চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিল আদ্র। টেবিল থেকে কালো গোলাপ নিয়ে একটা গোলাপ গেঁথে দিল তুলির কানের পিঠে। চমকালো তুলি। হতবিহ্বল চোখে তাকালো আদ্রর মুখের দিকে। আদ্রর ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো এক হাসি। আচমকাই তুলির মনে হলো তার হৃদয় অন্য কারো দখলে চলে যাচ্ছে। পরক্ষণেই আবার মনে হলো তার মনের গহীনে তো আদ্রর জন্য তীব্র আর্তনাদ। দখল করে নিতে চায় আদ্রকে, প্রেমের বর্ষণে মিশতে চায় আদ্রর সাথে। গোলাপগুলো তোমার জন্য ছিল, আমি এতটাও খারাপ না যে তোমায় গোলাপ খাওয়াবো। আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এবং আমার যা স্যালারি তাতে তোমাকে খাওয়ানোর সাধ্যও আছে। সো তোমার গোলাপ খাওয়ার কোনো প্রয়োজন নেই তুলা। মৃদুস্বরে কথাটা বলল আদ্র। গোলাপগুলো বাড়িয়ে দিল তুলির দিকে। আদ্রর নেশাময় চাহনিতে নিজের চক্ষু জোড়া আবদ্ধ করে রেখে ফুলগুলো হাতে নিয়ে নিল তুলি। আদ্রর ঠোঁটের হাসিটা আরেকটু প্রস্ফুটিত হলো। আর একটুও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। হয়তো এত সময় অবধি নিজেকে সামলে রাখাটাই কঠিন হয়ে পড়েছিল। দু চোখে ঘুম নেই তুলির। নয়া নয়া প্রেমে পড়লে বুঝি এমনই হয়। আদ্রর স্পর্শ, আদ্রর মায়া জড়ানো সেই নীলাভ চোখ কল্পনা করতেই মগ্ন কল্পনা বিলাসী তুলি। শোয়া থেকে উঠে বসলো তুলি। গোলাপগুলো বুকে জড়িয়ে বলে উঠল, আমি আপনার প্রেমে পড়ে গেছি আদ্র। আপনার জন্য জমায়িত অনুভূতিগুলো আমায় অসহনীয় পীড়া দিচ্ছে। ঘুমোতে পর্যন্ত দিচ্ছে না। হৃদয়টা কেঁপে উঠছে বারবার। আচ্ছা, এটাকে কি প্রেম বলে নাকি ভালোবাসা? প্রেম আর ভালোবাসা কি এক? আমি একদমই বুঝতে পারছি না আদ্র। তবে এতটুকু ঠাউর করতে পারছি, আমি আবেগের বশীভূত নয়, আমি আপনাতে মত্ত হয়ে পড়েছি। আপনি আমায় ভালোবাসেন তো আদ্র? আপনার জীবনে অন্য কোনো নারী নেই তো? কথাগুলো মিনমিন করে বলতে বলতে গোলাপগুলো বুকে জড়িয়ে শুয়ে পড়ল তুলি। আজও হয়তো প্রশান্তির ঘুম হবে।
আদ্র রুমে আসতেই দেখতে পেল সায়রা বেগম বসে আছেন। তাচ্ছিল্যের হাসি হাসলো আদ্র। এখন মা কি বলবেন ভালো করেই জানা আছে তার। নিঃশব্দে রুমে ঢুকলো সে। বিছানায় বসতেই সায়রা বেগম বলে উঠলেন, তুলির রুমে ছিলি তাই না? ছেলের ভাবলেশহীন জবাবে প্রচন্ড পরিমাণে অবাক হলেন সায়রা বেগম। কঠোর গলায় বলে উঠলেন, তুই কি নিজের দেওয়ার কথা ভুলে যাচ্ছিস আদ্র? তুলি এই বাড়িতে কেন আছে তুই জানিস তো? ওরাও ব্যাক করছে আদ্র। তোর বাবা যদি এমন কিছু টের পান তাহলে তুলিকে আর এ বাড়িতে রাখবে না। তুই কি এমনটাই চাচ্ছিস? তুই কিন্তু কথা দিয়েছিলি তুলিকে নিয়ে আসলে তুই। সায়রা বেগমের কথাটা শেষ করতে দিল না আদ্র। পুরো উপেক্ষা করে পা বাড়ালো ওয়াশরুমে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে গায়ের গেঞ্জিটা খুলে ছুঁড়ে বাঁধলো ফ্লোরে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে লাগাতার ঘুষি মারতে লাগলো দেয়ালে। সায়রা বেগমের বুক চিরে একটা উত্তপ্ত শ্বাস বেরিয়ে এলো। তিনি ভালো করেই জানতেন আদ্র কোনো কথা বলতে রাজি হবে না। নিরুপায় তিনি। ভয় হচ্ছে বাবা ও ছেলের মাঝে দূরত্ব আরো বেড়ে যাবে না তো। কাছের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে তুলির কানে। হুড়মুড়িয়ে উঠল তুলি। আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো বিছানা থেকে। অজু করে এসে নামাজ আদায় করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা পরিপাটি করে নিল। অদ্ভুত এক ইচ্ছা জেগেছে তার মনে। আদ্রর ঘুমন্ত স্নিগ্ধ ভরা চেহারা দেখার ইচ্ছা। আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখতে দেখতে বলে উঠল, তুই তো আদ্র ভাইয়ের সঙ্গে একদম বেমানান তুলি। উনি কত সুন্দর, চোখগুলো কেমন নেশাময়। অবশ্য তোর চোখগুলো মায়ার অধিকারী, কিন্তু আদ্র একটু না অনেক বেশি সুন্দর। বয়স 27 অথচ এখনো চোখে মুখে তরুণের ছাপ। বারান্দায় এসে আদ্রর রুমের বারান্দায় উকি মারল তুলি। খুশিতে লাফিয়ে উঠল সাথে সাথেই, কারণ আদ্রর ব্যালকনির দরজা মেলা। তুলিকে আর পায়কে। লাফ দিয়ে আদ্রর বারান্দায় উপস্থিত হলো মুহূর্তেই। পা টিপে টিপে শব্দহীন রুমে প্রবেশ করলো। আবছা আবছা অন্ধকার রুমটাতে আদ্র 3/4 প্যান্ট পরে খালি গায়ে উপুর হয়ে ঘুমাচ্ছে। সারা রুম শীতল হয়ে আছে। লজ্জায় রাঙা হয়ে উঠল তুলির গাল দুটো। সংকোচ এসে ঝেঁকে ধরল প্রচুর পরিমাণে। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে আদ্রর মাথার কাছে খালি জায়গাটায় বসলো।